মানুষ শান্তি বিজয়ী, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে অনেক শান্তি কামনা করেছিলেন, কিন্তু দেশ অশান্ত হয়ে উঠছে। দেশের মানুষ ভালো নেই। দেশের চতুর্দিকে হত্যাযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেই নিয়ে নোবেল পুরস্কার বিজয়ীর কোনো কথা নেই। মাসুদ ভাই চা খেয়ে নেন। হ্যাঁ, আমি এটা আমি আমার শেষ বলতে থাকি, হয়। আপনি শুনুন। সেটা হচ্ছে, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমাদের করিডোর নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমাদের আরাকান, রাখাইন এবং রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। করিডোরের ওখানে কি হচ্ছে সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পাচ্ছি না। আমাদের এই উদ্বেগ উৎকণ্ঠা কি ঠিক আছে, নাকি আসলে ওখানে কিছুই হচ্ছে না? আমাদের সাংবাদিক শ্রেণীও সেখানে কোনো রিপোর্টিং করছে না, সেগুলো নিয়ে কোনো পরিষ্কার করছে না জাতির কাছে। আরেকটি হচ্ছে যে, অনেকে বলছেন আমাদের উপদেষ্টা বা বর্তমান যারা আছেন উপদেষ্টা মন্ডলী বা অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই কিন্তু বিদেশি নাগরিক, মানে বিদেশি পাসপোর্টধারী বেশ কয়েকজন। তারা দেশের স্বার্থ চিন্তা করবেন না, তারা দেশ থেকে একসময় চলে যাবেন, কিন্তু দেশের মানুষকে একটা বিপদে ফেলে যাচ্ছেন তারা। এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। রোহিঙ্গাদের ওখানে কি হচ্ছে, মানবিক করিডোরের নামে কি হচ্ছে? অনেকে বলছে মার্কিন সেনাবাহিনীর 4 জন সদস্য এখন বাংলাদেশে অবস্থান করছে। মার্কিন কার্গো বিমান আসবে, অস্ত্র আসবে, সেগুলো রাখাইনে যাবে। নানান কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। আপনার বিশ্লেষণটা একটু শুনি। জি, তারপর। শুনেন, প্রথমত কথা হলো কি, একটা কথা গ্রামে একটা প্রবাদ আছে। আপনি দেখবেন, ভূত কিন্তু রাতের বেলায় আসে, দিনের বেলায় আসে না। জি, জি, বিদ্যুৎ না থাকলে বেশি কখনো আসে। কিন্তু শুনবেন না যে দিনের বেলায় ভূত আসছে। সবসময় রাতে আসে, অন্ধকারে আসে। জি, তার মানে জি, জি, যেখানে অস্পষ্টতা, যেখানে ঢাক ঢাক গুড়গুড়, জি, সেখানেই সন্দেহ, সেখানেই অপকর্মের ওটা হলো একটা স্বর্গভূমি। এখানে ঢাক ঢাক গুড়গুড় হচ্ছে, সেখানে কি হচ্ছে কেন হচ্ছে কেউ কারোর সঙ্গে শেয়ার করছে না। হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলে বসলো আমরা নীতিগত সিদ্ধান্ত দিয়েছি। আমি একজন নাগরিক হিসেবে তাকে প্রশ্ন করতে চাই, নীতিগত এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার নাই, সিম্পলি নাই। যখন একটা দেশে একটা স্বাভাবিক সরকার থাকে, একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট থাকে, রাজনৈতিক গভর্নমেন্ট থাকে, তারাও কিন্তু এ ধরনের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী দলের সঙ্গে মিলে বসে। যে জিনিসটা ইন্ডিয়াতে হয়েছে কিন্তু এবার, জি, জি, ইন্ডিয়াতে জি, কিন্তু হয়েছে। বসছে। জি, 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 হ্যাঁ, সবাই কিন্তু এরকম বসে। তো আপনারা তো ভাই কোনো রেগুলার গভর্নমেন্টই না, আপনাদের তো জনগণ ভোট দিয়ে এখানে পাঠায় নাই, আপনাদের কোনো জবাবদিহিতা নাই, আপনারা এই ধরনের কাজ করার কোনো এখতিয়ার আপনাদের নাই। আপনি এটা করেন কিভাবে? এবং ওনারা জি, যে করছেন, এটা তো বোঝাই যাচ্ছে এক একজন এক এক কথা বলে, ভেঙে কিন্তু কেউ বলে না কথা। এবং এভাবে বলার কারণে কি হয়েছে, আমরা আবার দেখছি যে ইউএন এর গাইডারি যাচ্ছে, এগুলো দেখছি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি, এগুলো কোনো ভালো কিছু ইঙ্গিত করে না। এখন যেহেতু আমি সব জানি না, আপনিও সব জানেন যে অন্ধকার, অতএব আমি জি, ওখানে একটা ভূতের আস্তর দেখতে পাই। এবং এটা জি, যদি হয়, আমি মনে দেখেন, মিয়ানমার বলেন, আরাকান বলেন, এখানে তিনটা সুপার পাওয়ার জড়িত। জি, জি, জি। একটা হলো ভারত, একটা হলো চীন, একটা হলো চীন, আমেরিকা। আমেরিকার। জি, তিনটা সুপার পাওয়ারের খাবলা খাবলি। জি, জি, এই খাবলা খাবলির মধ্যে ওটা তো এখন তো মিয়ানমার হচ্ছে সবার কাছে একটা কেকের মতো, একটা জি, কেক। এই কেক থেকে কে কতটা পোর্শন কেটে নিতে পারে, হিসাবটা কিন্তু ওই জায়গায় দাঁড়াইছে ভাই। তো এখন এর মধ্যে আমি কেন যে স্যান্ডউইচ হতে যাই আমি এটা বুঝতে পারি না। জি, এই জি, ঝুঁকি বাংলাদেশ কেন নেয়? বাংলাদেশের কি আছে, কিসের জোরে নেয়, কি এমন আনুগত্য, এগুলো নিয়ে এখন একটা সন্দেহ হয়। এবং এইগুলো আমি মনে করি এটা কোনো ভালো কাজ হচ্ছে না। আর আপনি আরেকটা কি প্রশ্ন করলেন, ভুলে গেছি। যে আমাদের অনেকেই উপদেষ্টা মন্ডলী এবং বর্তমান সরকারের ও সাথে অনেকে হ্যাঁ, জড়িত আছেন, যারা বিদেশি পাসপোর্টধারী বহু অনেকজন আছেন। এই শুনেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা এটা নিয়ে তারা তো আমি ওই আগেও দেশে। বলেছি, আমি এটা নিয়ে আমি বহুবার বলেছি। আমি মনে করি এটা অনৈতিক এবং অসাংবিধানিক। সাংবিধানিক, আমাদের সংবিধানে বলা হয়েছে যে কোনো এমপি যদি বিদেশের নাগরিক হন, দ্বৈত নাগরিক হন, উনি এমপি হিসেবে অ্যাপিয়ার করতে পারবেন না, ইলেকশনই করতে পারবেন না। এখন আমার কথা হলো কি, যে আমি মনে করি যে বাংলাদেশে একটা আইন থাকা উচিত যে যারা দ্বৈত নাগরিক হবে তারা সরকারের কোন নীতি নির্ধারণী পদে থাকতে পারবেন না। সরকারি চাকরিও সরকারি চাকরি এখনই করা যায় না, এখনই তো কোনো সরকারি চাকরি দ্বৈত নাগরিক থাকতে পারবেন না। থাকলে তো চাকরি চলে যাবে, এটা বাংলাদেশে আইনও আছে। আর ইন্ডিয়ায় কি আছে? ইন্ডিয়ায় তো দ্বৈত নাগরিকত্ব সিস্টেমই নাই।
না, না, আপনি না, যদি না। অন্য দেশের নাগরিক হতে চান তাহলে ইন্ডিয়ার নাগরিকত্ব আপনাকে ছেড়ে যেতে হবে। ছেড়ে সিঙ্গাপুরে যেতে কি হবে। একই জিনিস। আপনি একসঙ্গে দুই নৌকা পা দিতে পারবেন না রে ভাই। আপনি বলবেন যে আমি তোমাকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি, চলবে না ভাই। ভালোবাসা এক জায়গায়, জি, জি। দেশের প্রতি ভালোবাসা এক জায়গায়, দেশের হুম, প্রতি আনুগত্য এক জায়গায়। একসঙ্গে দুইজনকে হৃদয় দেওয়া যায় না, হৃদয় একটা, একজনকে দিতে হয়। কাজেই এটা চলবে না। এবং এটা যারা করছেন আমি মনে করি তাদের প্রত্যেকের মধ্যে ধান্দা আছে। তাদেরকে যারা নিয়োগ করছেন তাদের ধান্দা আছে, যারা নিয়োজিত হচ্ছেন না নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগের পাওয়ার পর যারা গ্রহণ করছেন তাদের মধ্যে আরো বেশি ধান্দা আছে। তারা ধান্দাবাজি করবেন, করে নিয়ে একসময় ফুরুত করে চলে যাবেন। আমি মনে করি এই প্রবণতা আইন করে নিষিদ্ধ জি। করা, বাংলাদেশ এবং এরকম আইন করা উচিত যে তুমি দুই দেশের নাগরিকই থাকতে পারবে না। যদি তুমি ওই দেশের নাগরিক হও তো এই দেশ তোমাকে ছাড়তে হবে। তুমি এখানে ইনভেস্ট করো, কোনো সমস্যা নেই। যেমন ইন্ডিয়া যেমন এনআরআই আছে, ইন্ডিয়া এনআরআই কি আছে, ওরা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পায়, ভোট দিতে পারে না, ইলেকশন করতে পারে না, কোনো সরকারি দায়িত্বে আসতে পারে না। থাকো, তুমি আসো, বাবা মার সঙ্গে দেখা করো, কোনো সমস্যা নাই। নো ভিসা রিকোয়ার্ড লিখে এসে পড়ো, সমস্যা নাই কোনো। কিন্তু তোমাকে দুই দেশের দুইটা পাসপোর্ট তোমাকে হোল্ড করতে হবে কেন? এটা চলবে না ভাই। আমি মনে করি এই আইন শক্তভাবে করা উচিত, এটা আমার অপিনিয়ন। এবং ঠিক। যারা এখানে এই সময় দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাদের উচিত যে বেজ্জতি হওয়ার আগে আপনি দায়িত্ব ছেড়ে চলে যান, অথবা যদি করতেই চান, দেশকে ভালোবাসেন, তাহলে ওদের অধিকারটা ছেড়ে আসেন। যিনি জি, জি, আমেরিকা জি। নাগরিক আছেন, আমেরিকা নাগরিকত্ব ত্যাগ করে তারপরে আসেন, তাইলে বুঝবো যে আপনার মধ্যে দেশপ্রেম আসলে আছে। দেখেন হাস্যকরটা কোথায়, রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে সেটা আমি আপনাকে বলি। জি। এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? উনি হুঙ্কার দিয়ে উঠলেন দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা হবে। ভাই গ্রেফতার দায়টা করা কি? হবে। আগে প্রশ্ন হলো দায়টা কি? উনাকে যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে? যদি বলেন অন্যায় হয়েছে, আমার প্রশ্ন তখন হবে, মাই ফলোইং কোশ্চেন, সেটা হলো গিয়ে অন্যায়টা কি? উনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে? কিভাবে বেআইনি কাজ হয়েছে? এটা তো কোনো অন্যায় দেখি না আমি। এখন আপনি বললেন তিনজনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে ফেলেন, তিনজন কাকে কাকে? কিশোরগঞ্জের এসপি কে, এখানে ইমিগ্রেশনের এএসপি কে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, ভাই আমরা তো বহুবার বিদেশিদের যাই, মাঝে মাঝে ইমিগ্রেশন দিয়ে পার হই। আপনিও পারেন, পাসপোর্টটা নিয়েই কিন্তু ওরা ওখানে পুট করে, কম্পিউটারে দিয়ে দেন নাম্বার টাম্বার গুলো। তারপর যাকে চেনে তার ব্যাপারে জানার জন্য তারা কিন্তু ফোন করে। এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে তো না চেনার কোনো কারণ নাই। জি, জি, জি। ওনার ব্যাপারে কি মনে করেন ইমিগ্রেশন কাউকে ফোন করে নাই? এও কি করেছে। সম্ভব রে ভাই? করছে। উনি যাচ্ছেন, এটা এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ জানেন না, খালি ইমিগ্রেশনের একজন এসআই জানে, এটা হইতে পারে না ভাই। এটা বাংলাদেশের হুম, প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার। জানে, জি। সবাই জানে। যখন হাউকাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই দুই তিনটা ধরে নিয়ে আসছে। এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, এই বলির পাঠা যারা, তারা কিন্তু বলতেও পারবে না যে আমি অমুক স্যারের অর্ডারে ছেড়ে দিচ্ছি, সে কিন্তু বলতে পারবে না। না, বললেও বলতে চাকরি থাকবে পারবে না, না। হুম, হুম, বললে ওর হুম, চাকরি হুম। থাকবে না। জি, 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 ভাই জি, জি। সিম্পল ভাই, সিম্পল। তো আমার কথা হলো কি ভাই, এইগুলি তো কোনো কথা না, এগুলিতে কোনো কিছু, এগুলি এই সমস্ত ঘটনা প্রবাহে প্রমাণ হয় না যে বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে, এটা প্রমাণ হয় না ভাই। জি, জি। কাজেই চলছে, জি, আমরা আচ্ছা দেখছি। মাসুদ ভাই, ওই যে রাষ্ট্রপতির কথা যেহেতু বললেন, আমাদের এখন দেশে বাংলাদেশে এখন কোন রাষ্ট্রপতি আছেন? জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন, থাকলে উনি কোথায়? জি, কোন কার্যক্রমে কি আমরা তাকে দেখতে পাই? সংক্ষেপে একটু বলবেন। দেখেন এটা হলো আরেকটা ট্র্যাজেডি। বাংলাদেশে এখনো কিন্তু সাংবিধানিক ভাবে একজন রাষ্ট্রপতি আছেন, মিস্টার শাহাবুদ্দিন আহমেদ। উনি বঙ্গভবনে থাকেন, উনি আগেও ছিলেন। এই সরকার, এই সরকারকে বেসিক্যালি বলা যায় এটা আধা খেসরা, মানে শঙ্কর প্রজাতির সরকার বলি এটাকে। এই কারণে বলি, দেখেন এই সরকার, তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, জি, 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 সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন। তার মানে ওনারা এই রাষ্ট্রপতিকে মানেন, মানেন জি, তো? রাষ্ট্রপতির আপনি জি। লজিকগুলি দেখেন, তারা কিন্তু এই রাষ্ট্রপতিকে মানেন। আচ্ছা মানেন, আপনি বলেন উপদেষ্টা মানেটা কি? উপদেষ্টা কার উপদেষ্টা বলেন তো? রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী হুম, ওনারা কার উপদেষ্টা? ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা। জি, জি, জি। অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি, তাকে উপদেশ দেওয়ার জন্য
কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ রাষ্ট্রপতি করে। আপনি ওই উপদেষ্টার যেদিন শপথ হয় ওই দিন ওইখানে যিনি সেক্রেটারি যিনি উপস্থাপন করেছিলেন পুরো অনুষ্ঠানটা, উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। জি 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 নিয়োগটা কে দিয়েছে? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। দিয়েছে। এদেরকে নিয়োগ দান করেছে। এখন নিয়োগকর্তাকে ওনারা মানেন না। ভাই এটা আপনি কি বলবেন? একটা জি এদেশের রাষ্ট্রপতির কোনো কাজ নাই। আমরা মানি জি আমাদের জি সংবিধানে রাষ্ট্রপতিকে খুব একটা কাজকর্ম দেয় নাই। তারপরেও কিছু কনভেনশন তো আছে। সেই জি 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 কনভেনশন গুলোর মধ্যে একটা কনভেনশন হলো আমরা দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন, ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন, জানাতেন। রাষ্ট্রপতি তো এই দেশের সর্বোচ্চ ব্যক্তি, জি জি জানাতেন। আমাদের এই কনভেনশনের ব্যাপারে এটা তো একটা ভদ্রতাও বটে, এটা তো একটা জি জি ভদ্রতাও জি বটে। তো জি আমাদের জি এই প্রধান উপদেষ্টা এ পর্যন্ত তো অনেক দেশে হুটহাট এমনি এমনি যান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না যে হরলিক্স কেউ কেউ নাকি এমনি এমনি খায়। তো আমাদের প্রধান উপদেষ্টা এমনি এমনি বিদেশ যায়, কোনো কারণ ছাড়াও জি যায়। ছোটখাটো সেমিনারে চলে যায়। একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায়, হাজিরা বক্তৃতা শুরু করে। তো যা হোক উনি করেন। তো ওইগুলি শেষ করে উনি কি এ যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন? জি না। যদি না করেন তার মানে কি? তার মানে উনি কনভেনশনটাকে মানেন না। এই কনভেনশন মানলে কি লস হতো না, বরং প্রমাণ হতে হতো যে লোকটা ভদ্রলোক। ওনাকে আমরা জি জি ভদ্রলোক জি হিসেবে জানতাম, কিন্তু এখানে ভদ্রতার প্রকাশ ছিল না। অথচ অথচ শপথ নেওয়ার সময় কিন্তু এই লোকটাকে তাদের দরকার হয়েছে। শপথ নেওয়ার সময় কিন্তু এখানে তার যাইতে হয়েছে। ওনার সমস্ত সহকর্মীরা গেছে এখানে। গেলেন কেন? না গেলেই পারতেন। আপনারা তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন, না গেলেই জি পারতেন, বলতেন আমরা সংবিধান মানি না, আমি সংবিধান মানবো না, মানেন না। কিন্তু না করেন, আপনাদেরকে না করতো না রে ভাই। আপনি সংবিধান জি মানছেন, সংবিধান নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন, রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করছে, নিয়োগ করার পর আপনি রাষ্ট্রপতি আপনাদের শপথ পড়াইছে। সবই কোনো রাষ্ট্রপতি ভুল ছিল পড়েছে। না, কোনোটাতেই কোনো আপত্তি নাই। এরপরে আপনি আপনার নিয়োগকর্তাকে মানেন না, তাহলে কেমনে হলো ভাই? একটা সহজ জিনিস আমি বলি, শুনেন। আমরা জানি কেন কি হয়, আমরা জানি চেতনা কাকে বলে, আমরা জানি বিপ্লবের স্পিরিটটা কি, সবই জানি, সবই বুঝি। কিন্তু তারপরেও তো একটা সিস্টেম আছে। আপনাদের সিস্টেমটা মানবেন, কারণ এই সিস্টেমটা আপনি পালন করলেন কি করলেন না, এটা কিন্তু আজকের থেকে 20 বছর পরে আলোচনা হবে। জি আজকের থেকে 20 বছর পরে কিন্তু আপনার কাগজে কলমে কি আছে এটা নিয়ে আলোচনা হবে। সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনূস এবং আপনারা সব পারিষদ বর্গ আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু সম্মানিত হবেন না। লোকে আপনাদেরকে সম্মান করবে না, লোকে আপনাদেরকে বলবে না যে আপনারা আইন মেনে চলেছেন, বলবে না। কিন্তু জি আপনারা আইনের মধ্যে থেকে আইন ভঙ্গ করেছেন। জি দরকার ছিল না কোনো, বেআইনি কাজ আপনারা করছেন। বলতেই বলতেন। জি, মাসুদ ভাই অনেক ধন্যবাদ। চমৎকার বলেছেন এবং এখন যে কথাটি বলতে চাই যে এই যে আমাদের সবচেয়ে আলোচনার বিষয় যেটি আমি দর্শকদের সাথে একটু কথা বলে নেই। আমাদের দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, তিনি চমৎকার কিছু কথা বলেছেন। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ, আইভি রহমান গ্রেপ্তার এবং বর্তমান রাষ্ট্রপতির কি অবস্থা সেটি তিনি বলেছেন। পাশাপাশি এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পর বিষয়টা আরো অনেক বেশি আলোচিত, সবকিছু চাপা পড়ে গেছে। আমরা জানি যে যমুনার পাশে পাশে মিছিল মিটিং করা নিষিদ্ধ, যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার ওখানে মহামান্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবস্থান করেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু তার মধ্যেও কেউ কেউ বলছেন যে কিভাবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল একটা সমাবেশ করেছিল, সারা রাত সেখানে অবস্থান করেছে এবং সেখানে একটা সমাবেশ করেছে, বর্তমানে তারা শাহবাগে গিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা কি একচোখা কোনো নীতি? কেউ যমুনার দিকে যেতে চাইলে তাদেরকে পুলিশ বাধা দেয় বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখানে যেতে দেয় না। এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। শুনেন, এটা বেসিক্যালি হলো কি জানেন, এটা হলো কি একটা ওই যে আমরা মানে এটা এক ধরনের নাটক। নাটক নাটকটা কিভাবে আমি বলি, সরকার সমর্থিত একটা বিক্ষোভ। সরকার বলেছে জি যে বাবারা জি তোমরা এরকম করো, করলে জি আমরা বলতে পারবো আমরা তো চাপের মধ্যে আছি, অতএব এটা করি। সরকার এটা করতে চান এই কাজটা। ওনারা দেখুন,
যেখানে আপনি বললেন যমুনার সামনে সমাবেশ বিক্ষোভ করা নিষিদ্ধ, নিষিদ্ধ তো করছে, কে করছে? এই সরকারই তো করছে। সরকারই এই করছে। সরকার হুম। করছে না, আইন করছে না। আইন জি, করার জি। সময় কথা তো মুখ দিয়ে বলছে না, কারণ অন্য কোনো জায়গাতে বলছে, মুখ দিয়ে না, বলছে। মুখ জি, দিয়ে জি। বলার পর একটা আইন হয়েছে, সেইখানে সমাবেশ হয়েছে। এবং যাতে নাকি এই গরমে, আজকে বেশ গরম ছিল, যাতে নাকি এই গরমে ওইখানে জমায়েত যারা হয়েছে যে কয়েকশো লোক, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য ওয়াসার পক্ষ থেকে তাদেরকে ফ্রি খাবার পানি দেওয়া হয়েছে। তারপরে তারা হুম। যাতে গরমে অতিষ্ঠ হয়ে না যায়, সেই জন্য জি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের উপর ওই যে এক ধরনের পানির বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা মেশিন শান্তি, আছে আমাদের শান্তি। এখানে, কি জি, ফগিং জি, মেশিন নাকি বলে, এই জি, জি। ওয়াটার ফগিং করা হয়েছে তাদের উপর, যাদের ওখানে নাকি আরামের সঙ্গে শান্তির মাধ্যমে শীতল ভাবে তারা যাতে নাকি একটা উত্তেজনা ছড়িয়ে দিতে পারে, তারা এই কাজটা করেছে ভাই। এখন আপনি আমাকে বলেন এটা কেন হয়েছে, এখন আপনি তারা ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যাটা কি? যে এই সিটি কর্পোরেশন, ওয়াসা, এটা তো লোকাল গভর্নমেন্টের আন্ডারে। তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি তো আবার এদেরই ইয়ার দোস্ত। তো উনি হয়তো ওনার বন্ধুদের জন্য এটা করেছেন, এটা করতে পারেন। কিন্তু আমার কথা হলো কি, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একটা দায়িত্বে আছেন, এটা তো ওনার পৈতৃক সম্পত্তি না। জি, উনি জি, চাইলে জি। পারেন না রে ভাই। পৃথিবীর অন্য কোনো দেশ হলে পরে এতক্ষণে ওনার পদত্যাগের দাবি উঠত। জি। কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যে আমরা এটা নিয়ে কিছু বলি না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই সমস্ত অনিয়ম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো উনি কি এটা পারেন? জি উনি না। কি ওনার যেটা প্রতিষ্ঠান ওয়াসাকে বলতে পারেন যে ওইখানে আমার প্রতিবয় বন্ধু বান্ধব একটা বেআইনি কাজ করছে, অতএব এই বেআইনি কাজ করতে যে তারা যখন তৃষ্ণার্ত হবে, তারা যেন হুম, হুম, তৃষ্ণায় হুম। কাতর না হয়, এই জন্য তোমার ওখানে খাবার পানি দাও। আর যাতে তাদের মাথা ঠান্ডা থাকে, এই জন্য উপরে ঠান্ডা স্প্রে পানির করো না। কুয়াশা ছড়িয়ে দাও। এটা কি বলতে পারে কেউ, বলেন ভাই? জি না, জি আমাদের না, জি যেন না। হচ্ছে, হয়েছে আজকে। এটা ছবি দেখেছি আমরা, ভিডিও দেখেছি, হয়েছে। তো এইভাবেই চলছে দেশ। জি। এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে সরকারটা এসেছে, এদের মতো বেশি বৈষম্য আমি এর আগে কোন সরকারকে করতে দেখিনি। হুম, অনেক ধন্যবাদ। না, অনেক বৈষম্য করছে, বৈষম্যের শিকার হচ্ছে। গত ৯ মাসে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, আপনি যেহেতু এই কথা বললেন, বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, আমরা সেটা জানি। জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে বা তথাকথিত বিপ্লব যেটি হোক না কেন, কেউ বলেন জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের উপর, কেউ বলেন আরো অনেক ব্যাখ্যা দেন। মাহফুজ আলম আমাদের যিনি এখন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তার একটা কথা অতীতে বলেছেন, তিনি এটা ভাইরাল হচ্ছে এখন আবার নতুন করে, সেখানে তিনি বলেছেন এটা কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং শেখ হাসিনাকে সরানো, রিজিম চেঞ্জ করার, এবং ২০০০ লোক শহীদ হওয়া, শহীদ হয় নাই আসলে, ২০০০ লোক শহীদও হয় নাই, এটা একটা চক্রান্ত, তিনি স্পষ্ট করে বলেছেন। এখন আমাদের নাহিদ ইসলাম আবার ঘোষণা দিয়েছেন, এখন যে আলোচনাগুলো চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, যুবলীগ নিষিদ্ধকরণ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধকরণ, নাহিদ ইসলাম বলছে আবার মার্চ টু ঢাকা শুরু হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। এটাও কি জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে? মাহফুজ আলম যে কথাটি বলছেন যে এটা ২০০০ লোক শহীদ হয় নাই, ওইটা কোনো হাসিনার রিজিম চেঞ্জ করা হয়েছে, চক্রান্ত করে হাসিনাকে সরানো হয়েছে, এখন কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আরেকটা চক্রান্ত চলছে? আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, চক্রান্ত শব্দটা ব্যবহার আমি করব না। করবো না এই কারণে কি, ওনারা কেন করছেন আমি জানি না, করলে করছেন, না করে না করছেন, মনে করে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যেটা বলবো, হাসিনা সরকারের যে পতন হয়েছে, সেটাকে, ওটা আসলে এক ধরনের লড়াই ছিল। জি, হাসিনার সঙ্গে হাসিনার বিরোধীদের একটা লড়াই ছিল। এবং সেই লড়াইয়ে আনফরচুনেটলি হাসিনার জন্য যেটা দুর্ভাগ্য, সেটা হলো দেশের মানুষ হাসিনার পক্ষ নেয় নাই। দেশের মানুষ যারা হাসিনার বিরোধী ছিল, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। শেখ হাসিনা একা হয়ে গেছেন এবং শেখ হাসিনা সেই লড়াইয়ে পরাজিত হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা এইটাকে বলি, আপনি মাহফুজ আলম বিপ্লব যে হিসেবে কথাটা আখ্যায়িত বলছে, করেন। কোটার কথা বলা হয়েছে, বৈষম্যের কথা বলা হয়েছে, সাধারণ আমি বলি জনগণ আপনাকে, কিন্তু তাদের এই যে প্রতারণায় নেমে যেটাই এসছে বলুক মাঠে। ভাই, শুনেন, যে যেটাই বলুক সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো গিয়ে আমি যেটা বললাম সেটা, যে এটা একটা লড়াই ছিল এবং এই লড়াইয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে। সব লড়াই কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নেই, বিভিন্ন লড়াইয়ের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে। অনেকগুলো লড়াইয়ের স্টেজ থাকে, সেই স্টেজ অনুযায়ী তার বিরোধী পক্ষ অগ্রসর হয়েছে এবং হাসিনা একের পর এক
মানে চেইন রিয়াকশন যেটাকে বলে, সে একের পর এক সিরিজ অফ এরর তার সিদ্ধান্তে ছিল, যে কারণে একটার সঙ্গে একটা এরর সে যুক্ত হয়েছে, একটার সঙ্গে একটা ভুল সে করেছে, এবং সেই ভুলের খেসারত হিসেবে তার প্রতিপক্ষরা আবার একটার পর একটা জোরদার আন্দোলন করার জন্য যুক্তি দিয়েছে, পদক্ষেপ দিয়েছে, কর্মসূচি দিয়েছে। সামগ্রিকভাবে এটা ছিল একটা ওয়ার বিটুইন ফ্যাসিবাদী হাসিনা গভর্নমেন্ট ভার্সাস আদার্স, এবং জনগণ আদার্সের সঙ্গে ছিল। এবং সেখানে কিন্তু একটা কোনো এখন যারা দাবি করছে যে আমরা করছি তোমরা করছি, ভাই এইগুলি কিছুই না। এই ছাত্ররা দাবি করতেছে আমরা এসি পাস, এগুলি কিচ্ছু না রে ভাই। এর সঙ্গে জনগণ সম্পৃক্ত ছিল, এবং শেষ পর্যায়ে এসে জনগণ সম্পৃক্ত থাকলে কিছু হয়ে যেত আমি তাও মনে করি না। শেষ পর্যায়ে এসে জনগণের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। ক্যান্টনমেন্ট যদি জনগণের সঙ্গে না থাকতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। ক্যান্টনমেন্ট দেখেছে জনগণের দাবিটা, কিন্তু জনগণ, আমি আবারও বলছি, এখানে কিন্তু জনগণ ছিল, ছাত্র শ্রমিক জনতা সবাই ছিল, গৃহবধূ ছিল, কিশোর কিশোরী ছিল, সবাই কিন্তু পার্ট অফ, এদের এক নামে ডাকবো আমি জনগণ হিসেবে। জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল হাসিনার দুঃশাসনে, এবং সেই সময় জনগণের সঙ্গে সমর্থন জুগিয়েছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী যখন জনগণকে সমর্থন দিয়েছে, অবধারিতভাবে সেনাবাহিনী হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এই জায়গাটাতে এসে শেখ হাসিনা হেরে গেছেন, সাধারণ মানুষ জয়ী হয়েছেন। এখন কেউ কেউ তার জায়গা থেকে বলার চেষ্টা করছে যে আমি ছিলাম মাস্টার মাইন্ড। এই কথা বলে যদি কেউ আনন্দ পায়, পেতেই পারে। আমাদের ইউনুস সাহেব আবার এই মাহফুজ আলমকে নিয়ে বিশ্ব দরবারে পরিচয় করে দিছে উনি ছিলেন মাস্টার মাইন্ড। তাহলে ইউনুস সাহেব কি ছিল? ইউনুস সাহেব কি ছিল? মাস্টারমাইন্ডের ফাদার, মাস্টার মাইন্ড ছিল না? তাহলে ইউনুস সাহেব না হলে সে তাহলে কেন, তাহলে সে মাস্টার মাইন্ডকে কেন মাথার উপরে রাখে না? মাস্টার মাইন্ড কেন তার অধীনস্থ মতো একটা মন্ত্রণালয় দিয়ে রাখছে? এইগুলো হলো যার যার মতো নাটক, সবাই তার মতো করে নিজেকে মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এগুলো লোক সংখ্যা যেটা মারা গেছে সেটা আমি বলি আপনাকে। এই যে আমি যদি এটাকে আন্দোলনের সফল হিসেবে যদি এই সরকারকে ধরি, এই সরকার যে আন্দোলনের সরকার না, এটা আমি বলি আপনাকে, এই সরকারের আন্দোলনের সরকার না। দুটা কারণে না, দেখেন আমি একটা প্রমাণ দিই আপনি। একটা নম্বর হলো এই সরকারে যারা আছেন এদের মধ্যে আমার হিসেবে উপদেষ্টাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। কারোর সঙ্গে ছিল না, 80% সঙ্গে ছিল না। তারা বাইচান্স দায়িত্ব পেয়ে গেছে, এখন তারা এখানে বসে বসে শাসন চালাচ্ছে, গদির সুবিধা নিচ্ছে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো যে এরা দায়িত্ব নেওয়ার পর তারা এই আন্দোলনের চেতনাটা কেউ ধারণ করতে পারে না। ধরে নিলাম তারা আন্দোলনের সঙ্গে ছিল না, কিন্তু চান্স তো পাইছে, দায়িত্ব পেয়ে গেছে, তারা চেতনাটা কেউ ধারণ করতে পারে না। পারে নাই কিভাবে? তারা এখনো ঠিকই করতে পারে নাই, গুইনেই শেষ করতে পারে নাই যে কতজন লোক এই আন্দোলনে মারা গেছে। কোন ফিগার নাই এর কাছে, কোন ফিগার নাই। যে কোনো দেশের সবচেয়ে বড় সংগঠন কোনটা? গভর্নমেন্ট ইটসেলফ। গভর্নমেন্ট হলো সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বড় প্রতিষ্ঠান। সেই সবচেয়ে বড় প্রতিষ্ঠানটা এখনো বলতে পারে না কতজন লোক মারা গেছে। তাদের কাছে একমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটের একমাত্র তথ্য হলো, ফিগার হলো জাতিসংঘের একটা অনুসন্ধানী তদন্ত দল আসছিল, তাদের দেওয়া ফিগার, যে ফিগারে বলা হয়েছে 1400 জন। কিন্তু জাতিসংঘ একটা ক্ষতি করে দিয়ে গেছে কি বলছে এই হিসাবটা হলো 15 আগস্ট পর্যন্ত। আরেক বেকায়দা, শেষের 10 দিন তাহলে মারা গেছে কিন্তু। এখন সরকার যে একটা ছোটখাটো হিসাব বের করছে সেটার মধ্যে দেখলাম যে 864 না এরকম একটা ফিগার বোধ আছে। তাহলে 864 আর 1400 মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে 550 একটা গ্যাপ, এগুলি কারা? এগুলি তাহলে 5ই আগস্টের পরে মারা গেছে। যদি এগুলি 5ই আগস্টের পরে মারা যেয়ে থাকে, এই হত্যাগুলির জন্য দায়ী কে? ততক্ষণে তো বিজয় হয়ে গেছে। আপনি বিজয়ের আগের পুলিশ হত্যা বাদ দিলাম, ততক্ষণে তো বিজয় হয়ে গেছে। বিজয় হওয়ার পর যে আপনি 550 লোককে মারলেন, এটা কি মারার কোন ধরনের আইনগত অথবা নৈতিক বৈধতা কারো আছে? কারো নাই। এদের হিসাবে কোথায় আসবে?
এদের হত্যার বিচারটা কে করবে? এইটা নিয়ে কথা বললে, জিজ্ঞাসা করলে কবি নীরব, তখন আর কবি জি কোনো কথা বলে না। তো ভাই জি এই রোগের চিকিৎসা কি? এই জি রোগের কোনো চিকিৎসা নাই। এটা চিকিৎসা হলো জানেন, জি 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 কেউ কোনো কথা বলে না, কেউ প্রশ্ন হুম, তুলে না, এরা হ্যাঁ আরামে চালাই। না প্রশ্ন এমনকি আমার তুলেছে, দুই চারজন সাংবাদিক প্রশ্ন তুলেছে আমাদের ফারুকী সাহেবকে, হ্যাঁ তাদের চাকরি চলে গেছে, মানে প্রশ্ন করা যাবে না আর কি। আর মাসুদ ভাই আপনার কথার ভিতরে আমি কথা বলি না, কিন্তু ওই যে ভলগা তুর্ক বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সেই সময় জাতিসংঘ মিশন টিশন থেকে বঞ্চিত করার একটা তথ্য উপস্থাপন করেছেন, সেই জন্য সেনাবাহিনী ওই ছাত্র জনতার পক্ষে চলে গেছে। এটাও একদম অনেক ধরনের কথা আছে, আমরা সেদিকে যাব না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে একটু শুনতে চাইবো। তার আগে একটু বলে নিই, আপনার একটা ভিডিও দেখেছি সম্ভবত জি টিভিতে, আপনি সেখানে আপনার পাশে বসে একজন বলছিল, আমার মনে হয় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিশোর গ্যাং সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা বিভিন্ন আলোচনায় কিশোর গ্যাংকের বিষয়টার কথা শুনেছি, কিন্তু আপনার পাশে বসেই একজন উচ্চারণ করেছিল, হ্যাঁ কিশোর গ্যাংকে ওই জুলাই আগস্ট বিপ্লবে আন্দোলনে ব্যবহার করা হয়েছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং কিশোর গ্যাং এখন নাকি বিরূপ আচরণ করছে, একটু যদি ব্যাখ্যা করেন। এটা আমি ঠিক জানি না, ও বলেছিল, আমার খেয়াল আছে, আমার আমার মনে পড়ছে, বেশ অনেকদিন আগের কথা। সে বলেছিল, এবং তখন আমি কি বলেছিলাম আমার আসলে খেয়াল নাই। সবচেয়ে বড় কথাটাকে আমি বলি আপনাকে, আমি যখন কথা বলি না, আমি খুব হিসেব করে কথা বলি না। আমার মনে যেটা আসে আমি সেই কথাটা বলে ফেলাই। যে কারণে ওই যে আমি অমুককে এই কথা বলেছি, অতএব ওই কথাই বারবার বলতে হবে, এরকম হয়তো হবে না। কিন্তু আমার ফিলিংসটা এখনো যা তখনও তাই, এরকম হওয়ারই কথা। আমি আমার মানে মন থেকেই বলি, আমি যেটা বুঝি সেটাই বলি। আমার উপলব্ধি হলো কিশোর গ্যাং কেন, যখন যুদ্ধ লাগে, যখন যুদ্ধ, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার বাড়িতে আগুন ধরে গেছে, এখন একজন লোকের সঙ্গে আপনার চরম শত্রুতা, এবং আপনি জানেন সে লোকটা খারাপ, হয়তো সে স্মাগলার, আপনি তাও জানেন। সে এক বালতি পানি নিয়ে আসলো আগুন নেভানোর জন্য, আপনি কি সেই পানি ব্যবহার করতে দেবেন না? দেবেন, দেব দেবেন। কারণ আপনার আগুন নিভানোটা হলো প্রাইম টার্গেট, যে আমাকে আগে আগুনটা নেভাতে হবে। ওই সময় একটা যুদ্ধ চলছিল, আমি আগেই বলছি এটাকে আমি যুদ্ধ বলি, যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে কিশোর গ্যাং অনেকেই অনেক মতো করে তার তার মতো করে আনছে। কেউ কেউ হয়তো আনে নাই, কিন্তু নিজের বাহাদুরি দেখানোর জন্য এখন বলছে এনেছি। কে কি করেছে আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যারাই এনে থাকে, সেটার উদ্দেশ্য ছিল হাসিনা সরকারকে বিব্রত করা, বিপর্যস্ত করা। সেই লক্ষ্যটা অর্জন হওয়া পর্যন্ত আমি এটাকে কোনো দোষ দেখি না। অর্জিত হয়ে যাওয়ার পরে নিয়ে আমার আপত্তি, যে কথাটা আমি বললাম যে 5 থেকে 15 পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে আমার আপত্তি, ওইটা হওয়া উচিত হয়নি। জি, তবে এখানে আরেকটা কথা বলি, কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনেছি, বা ওই ছাত্র যে কথাটি বলেছে আপনার পাশে বসেই বলেছে, আপনার হয়তো এখন স্মরণে নেই, সেটা হচ্ছে আগে থেকে কিশোর গ্যাংকে মোটিভেট করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জুলাই আগস্টের তখনই তারা কিশোর গ্যাং নেমে যায়নি, তাদেরকে আগে থেকে মোটিভেট করা হয়েছে, সেটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা যাই হোক, আমরা সেদিকেও আর যাবো না, আমরা কিশোর গ্যাং এখন বাদ দিতে চাই। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা, শাহবাগে বেগম খালেদা জিয়া আসলে ছাত্রছাত্রীদের মধ্যে বা এখন যারা আছে তাদের মধ্যে এক ধরনের পরিপূর্ণতা আসবে, এবং সবাই চাচ্ছে যে বিএনপি কোনো কথা বলুক। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছে, সার্জিস আলম কথা বলেছে, নাহিদ ইসলাম কথা বলেছে। তারা চাচ্ছে যে বিএনপি, তারা এখন বলছে বিএনপি ছাড়া আর সবাই নাকি এসছে। আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, বেগম খালেদা জিয়া এই সমাবেশে আসবেন কিনা? এখন বেগম খালেদা জিয়া সমাবেশে আসবেন কি না আসবেন এটা আমি বলতে পারবো না। জি এটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎবাণী করা উচিত হবে না, আর ভবিষ্যৎবাণী করা ঠিকও না। এটা কোনো ব্যাপারে ভবিষ্যৎবাণী করা ঠিক না, ভবিষ্যতে কি ঘটবে আমি জানি না। 2 নম্বর কথা হলো, আমি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারটা নিয়ে বলতে পারি, এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে এ পর্যন্ত বিএনপি কেন কথা বলছে না, অথবা বিএনপির কি বলা উচিত না উচিত, বিএনপি এটা তার ব্যাপার। কিন্তু তারপরেও আমার কিছু অপিনিয়ন আছে, সেটা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। প্রথমত আমি যেটা বলবো সেটা হলো, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। আচ্ছা, আমি কেন? কোনো দলকেই নিষিদ্ধ করার পক্ষে না। এমনকি আওয়ামী লীগ আমলে যখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়, তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল দায়িত্ব ক্ষমতায়, তখনও আমি বলেছি এই যে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করল। মানে ওই সময়েই বলেছি, ওপেন, আমি এটা একটা টেলিভিশন টকশোতে আমি প্রকাশ্যে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সরি, জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করল।
আচ্ছা, আমি এখানে কোনো মাসুদ ভাই, আমি 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 একটু কথা বলি। জামাত আর আওয়ামী লীগ কি এক হলো? জামাত কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকেই বিশ্বাস করে না, স্বীকার করে না, বা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আওয়ামী লীগের ভূমিকা ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণের ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে আমরা জামাত আর আওয়ামী লীগ কি এক করতে পারি, এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাচ্ছে তারা? আমি এক করছি না তো। আমি তো বলছি আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, অতএব জামাতের পক্ষে না, এটা না কিন্তু। আমি এই কথা বলি নাই কিন্তু। এমনকি 2009 সালে যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি ওটার পক্ষে না। আচ্ছা, আমি কেন? ওটার পক্ষে না ভাই। আমার কথা হলো কি, আপনি একটা নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার আপনার কোনো এখতিয়ারই থাকা উচিত। বাংলাদেশে যে আইনটা আছে এটা একটা মন্দ আইন, কালো আইন। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র ক্ষমতা হলো জনগণের। আচ্ছা। জনগণ যদি সেই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করে, সে হারিয়ে যাবে, সে নিষিদ্ধ হয়ে যাবে অটোমেটিক। মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে? এখন তো মুসলিম লীগরা আপনি কাউকে খুঁজেও পাবেন না। পাবেন খুঁজে, বাড়ি চালান দিয়েও পাবেন না ভাই। নো হয়। তো এখন এটা হলো গিয়ে বাস্তবতা, আপনাকে এইভাবে দেখতে হবে। একজন একটা মত নিয়ে আসছে, সেই মতামতটা আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেই মতের সঙ্গে যদি মাত্র একজন লোক থাকে, সেটাকেও আপনাকে অনার করতে হবে। এটাই ডেমোক্রেসি বলে, এটাই ভাই গণতন্ত্র। এখন যদি সেই মতটা পুরো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য ক্ষতিকর হয়, এবং যদি সেটা আদালতে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিতে পারে যে এই দলটার এই ভূমিকা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, অতএব এই দলটার অস্তিত্ব রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সেই ভূমিকা দেওয়ার অধিকার এবং এখতিয়ার একমাত্র আদালতের আছে, আর কারো নাই। আর কারো নাই। নির্বাহী আদেশ এটা করাই যাবে না, কারণ নির্বাহী আদেশটা হয় যারা নাকি মন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, তাদের সিদ্ধান্ত। ওই 4-5 জন লোক, 10-12 জন লোক সিদ্ধান্ত দিবে একটা দলকে নিষিদ্ধ করে দেব, যে দলের নাকি হাজার হাজার কোটি কোটি সমর্থক আছে। এটা আপনি পারেন না, সিম্পলি এটা আপনি পারেন না। এখন এখানে যেটা হচ্ছে, আওয়ামী লীগের ব্যাপারটা আমি বলি, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। চাচ্ছে কেন? এটা হলো এদের একটা রাজনীতি। আমি আপনাকে একটু, যদি একটু সময় থাকে, সময় আর কতক্ষণ আছে, অল্প জি, কিছুক্ষণ জি, সময় বলেন, আছে। সময় আছে, সময় আছে, সময় না, আছে। আমারও সময় নেই, বলেন, আমি আবার বল। টায়ার্ড হয়ে গেছি। না, একা বলতেছি সময় তো, আছে, অনেক বলেন। বলে ফেলেছি। আচ্ছা, আপনি আমি একটু পানি ছোট টানি করে খেয়ে বলি। নিন মাঝে মধ্যে আমি একটু। আশা করি যে এটাই শেষ করতে হবে। আমি একটু সময় নিয়ে বলি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। জি, জি, আমি এরপর আপনাকে বলি, আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন আছে। জি, 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 এটা আচ্ছা, বলেন আপনি। তবু আমি যে একটু সময় নিয়ে বলি, এটা এটা জি, বলেন, না বলেন। বললে সমস্যা। এক নম্বর জিনিস হলো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে সম্ভবত থাকবে না। কেন থাকবে না দেখতে সেটা পাচ্ছি। আমি বলি। সেটা হলো গিয়া যে বিএনপি কি চাচ্ছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যা চায় বিএনপি তাই চায়। সেটা হলো আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হব এবং ক্ষমতায় যাব। সেই ভোটটা যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ না থাকে, এটা বিএনপি খুব একটা এনজয় করবে না। সারা দুনিয়ার কাছেও বিএনপির এই বিজয়টা প্রশ্নবিদ্ধ বিজয় হিসেবে থাকবে। আচ্ছা। এই দায় বিএনপি কেন নেবে? বিএনপি দেখতেছে যদি আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়েও ইলেকশন করে, তবু আমি জিতবো, এটা বিএনপি মনে করে, বিএনপি বিশ্বাস করে। কাজেই তারা বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেন নির্বাচন করতে চাইবে? বিএনপি আওয়ামী লীগ সহ চায়, আওয়ামী লীগ আসুক নির্বাচনে, আওয়ামী লীগ ফেল করুক, আমি জিতবো। আবার দেখেন, বিএনপি রাজনীতির আমি বলি আপনাকে এখানে, যদি জামাত, গণ অধিকার ফোরাম এবং এখন এনসিপি, এরা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, যদি এরা সফল হয়ে যায়, তাতেও কিন্তু বিএনপির কোনো সমস্যা নাই, তাতেও বিএনপির লাভ। লাভ এই কারণে, আওয়ামী লীগের কিছু ভোট আছে, সেই ভোটগুলো তখন যাবে কোথায়? যারা ওদেরকে বিএনপির নিষিদ্ধ দিকে। করার জন্য মাঠে নামলো, তাদেরকে তারা ভোট দিবে? দিবে না। তখন সেই ভোটগুলো বিএনপির দিকে আসবে। হুম। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি যে আনহ্যাপি হবে আমি তা মনে করি না। কিন্তু বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ করবে বলে আমি মনে করি না। আমি যতটুকু বুঝি আমার সেন্স থেকে আমি এইভাবে বললাম। বিএনপি সেটাই নিশ্চয়ই উচিত, আমাকে অনেক ভালো সেটাই বুঝে, উচিত। তারা কি করবে এটা হুম। তারা জানে। আর একটা কথা বলি, এনসিপি এখন এখন কেন এখন এটা নিয়ে মরিয়া হয়ে পড়লো? দেখেন, ইউনূস সাহেব কিন্তু আরো আগে কয়েকবার বিদেশি বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে
উনার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই, এটা কিন্তু উনি জি বলেছেন। তাহলে তখনই কেন এনসিপি আন্দোলন করলো না? তখনই কেন করলো না? একদিন পরে রাইট কেন করলো? রাইট জি জি একদিন জি পরে করতেছে এই কারণে যে আসলে এনসিপি রাজনীতি প্রায় শেষ। এনসিপি যে আহ লক্ষ্য নিয়ে আসছিল দায়িত্ব, মানে পলিটিক্যাল পার্টি ঘোষণা করছিল, তারপরে কয়েকটা তারা প্রোগ্রাম করছে। পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম করছে, যে প্রোগ্রামে শখানেক লোক দর্শক হয় নাই। এটা নিয়ে দর্শক লোকটা শূন্য অনেক ট্রল করেছে। তারপরে বাইতুল মোকাররমে শুক্রবার দেখে গেছে, শুক্রবার দিন তো এমনি লোকজন হয়, তাও খুব বেশি একটা লোক হয় নাই। তারপরে আবার বিভিন্ন মিডিয়ায় দেখলাম ওদের দু একজনকে ইন্টারভিউ নিছে, ওই যারা আসছে তারা বলছে 200 টাকার বিনিময়ে নাকি আসছে। এই ধরনের কথাবার্তা দেখছি ভাই, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। যে এইগুলো মানে মানে এনসিপির ইমেজকে বাড়ায় নাই, বরঞ্চ এনসিপির যে রাজনীতি নাই এখন, এটা প্রমাণ হতে যাচ্ছে। সেই সঙ্গে এনসিপি শুরু থেকে বলছিল তারা নাকি রাজনীতি এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে। সেই জি জি নতুন জি রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি এখনো এই দেশের দেশবাসী কেউ দেখে নাই। এই সংক্রান্ত এক পৃষ্ঠার একটা লিফলেটও তারা তৈরি করতে পারে না, যে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি রে ভাই, এটা তো বুঝলাম না। তারা ওইটাও বানাতে পারে না। তাহলে এখন তারা জনগণের কাছে কি নিয়ে আসবে? আর তাদের আসলে তো লোক হয় না। এখন তারা মনে করছে যে এটা হলো একটা পপুলার একটা স্লোগান হতে পারে, যে আওয়ামী লীগকে ব্যান করো। অতএব তারা এই পপুলার স্লোগানটা নিয়ে, এবং কবে আসছে? শুক্রবার দিন আসছে। এই শুক্রবার দিন কিছু লোক পাওয়া যাবে, জুমার নামাজ পড়ে লোকজন আসবে, ছুটির দিন, এবং শুক্রবার দিন শাহবাগে আসছে। আসার পরে এখন তারা গো ধরছে এটা করতে হবে এবং করতে হবে। এবং যেই দিন তারা আসছে ওই দিনই আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব উনি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার জন্য তারা আলোচনা করছে। কবে আলোচনা করলো? তবে এদের দাবি ওঠার আগে আলোচনা করেছে। তার মানে যে আলোচনাটা সরকার আগে থেকেই করছে, সেই আলোচনাটাকে বাইরে থেকে এরা চাপ দিয়ে প্রমাণ করতে চাইছে যে আমাদের চাপে এরা নিষিদ্ধ হলো, এবং তারা ভাবছে এইটা করে তারা রাজনৈতিক ভাবে অগ্রসর হবে। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা তাদের জন্য বুমেরাং হবে। আমাদের এই দেশের মানুষ ভাই জি উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না। জি না আমাদের এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, জি সহজে রাস্তায় নামে না, যখন নামে তখন ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু সহজে নামে না। আমাদের দেশে মানুষ পাশাপাশি বাড়িতে আওয়ামী লীগ বিএনপি করে একজন একজনের সঙ্গে মিলে থাকতে চায়। 15 বছর বিএনপির লোকজনরা ঘরে থাকতে পায় নাই, এটার জন্য দায়ী কিন্তু তার প্রতিবেশী আওয়ামী লীগের লোকটা না, এর জন্য দায়ী হলো আওয়ামী লীগের নেতৃত্ব। জি আওয়ামী লীগের নেতৃত্বে কেন তা থাকতে পায় নাই? আওয়ামী লীগের নেতৃত্বে এটা ভুল করছে। এখন আওয়ামী লীগের লোকজন দেখেন আল্লাহর কি পরিহাস, নিয়তির কি পরিহাস, এখন আওয়ামী লীগের লোকজন ঘরে থাকতে পায় না। তো এটা কি চলতে থাকবে অনন্তকাল? এইভাবে যদি অনন্তকাল চলে তাহলে দেশ অগ্রসর হবে? হবে না। ভাই দেখেন, আমি আওয়ামী লীগ করি না ভাই, আমি বিএনপিও করি না, আমি এনসিপিও করি না, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। আমি মনে জি করি যদি জাতিকে দেশকে আপনি যদি বিভক্ত করে ফেলেন, বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এই জাতিকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর করতে হবে। আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ জাতি উনি তৈরি করার চেষ্টা করবেন। উনি এই বিভক্তিকে আরো বেশি শার্প করছেন, আরো বেশি ভয়ঙ্কর করে তুলছেন। এরপর উনি এমন একটা ব্যবস্থা উনি তৈরি করতেছেন যে মানুষ একজন আওয়ামী লীগের লোক একজন বিএনপির লোককে দা নিয়ে ঘুরবে সবসময় কোপে মারার জন্য। এর জন্য ডক্টর ইউনূসকে ওনার মৃত্যুর পরেও ওনাকে নিয়ে এটা সমালোচনা হবে। এই জবাব দিতে হাত থেকে উনি বাঁচতে পারবেন না। দেখ